ওকে, আমি একটু পরে ক্লাসটা শুরু করলাম, এই জন্য আমি একটু দুঃখিত। তো দেখেন, আমরা এই কি বলে আপনার যে সত্যি বলতে এই যে ক্লাস হওয়াতে আমার কেমন কেমন আমরা যেন যে লাগে। করলাম, রেকর্ডিংটিকে অন দেখাচ্ছে না? জি দাদা। হ্যাঁ। দেখাচ্ছে। তো আমরা কিন্তু আপনার আমাদের গ্রামারের যে 5টা কনসেপ্ট, ঠিক আছে, আমরা পড়বো বলেছিলাম, সেটা ছিল কি কি? একটা ছিল, তিনটা ছিল হচ্ছে ক্লজ। হুম। মনে করে দেখেন, আমরা একদম প্রথম দিকে আলোচনায় হয়তো বা বলেছিলাম যে আমরা অ্যাজেক্টিভ ক্লজ পড়বো, তারপরে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ পড়বো, তারপরে হচ্ছে নাউন ক্লজ পড়বো। আমরা এগুলো পড়ে ফেলছি। দেন আমরা বলেছিলাম টেন্স পড়বো, এটাও আমরা পড়ে ফেলছি। সো উই হ্যাভ ডিসকাসড মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস ফর রিটেন প্রিপারেশন। ঠিক আছে, আমাদের কাছে মোটামুটি রিটেন প্রিপারেশনের যেই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, ওটা সরাও গায়ে থেকে, ওটা সরাও। এটা সরাও, কোনো রকম করে দিও না, দিও না, গরম ঘামবে, দিও না, সরাও। তাহলে এটা আমরা 4টা টপিক আমরা হচ্ছে আপনার ক্লিয়ার করে ফেলছি, ঠিক আছে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হলো ডিগ্রি অফ কম্প্যারিজন। ঠিক আছে, ডিগ্রি অফ কম্পারিজন। তবে ডিগ্রি অফ কম্প্যারিজন পড়ার ক্ষেত্রে আম, আমরা বলি যখন টেন্স শেষ হয়ে যায়, এই মিন টাইমে আমরা বলি যে আপনি আরো একটা টপিক পড়বেন, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে আপনার মডালস এর উপরে। ঠিক আছে, তবে মডেলস এর উপরে অযথাই আমি একটা ক্লাস নিয়ে আসলে সময় নষ্ট করাটা পছন্দ করি না। হ্যাঁ, কারণ এটা আমাদের অত বেশি রোল প্লে করার মতো টপিক না রাইটিং এ, কারণ আমি দেখছি ইন মাই প্রিভিয়াস, হ্যাঁ, কি, ইন মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমি যেটা দেখছি সেটা হচ্ছে কি, যে পোলাপাইন যতই মডেল পড়াই, ঠিক আছে, এরা আসলে মডেলটাকে নিতে চায় না। তো এটা নিয়ে আমরা কথা বলবো, তবে আমরা একটা রেকর্ড ক্লাস আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, যেন আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। কি বলছি, বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। তো আমরা একটা রেকর্ড ক্লাস দিয়ে দিব, আপনি রেকর্ড ক্লাসটা দেখেন, ঠিক আছে। এটা আপনার মানে শুধু শুধু একটা ক্লাস নিয়ে লাভ নাই আমাদের, হ্যাঁ। পরে আমি দিয়ে দিব, সমস্যা নাই। আমরা ডিগ্রি অফ কম্প্যারিজনটা আজকে শুরু করে ফেলবো। আজকের ক্লাস আর নেক্সট ক্লাসের মধ্যে হোপফুলি আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনটা শেষ হয়ে যাবে, and that will be the end of written grammar class. এবং দেখেন, আপনি কিন্তু রিটেন গ্রামার ক্লাস পড়তে পড়তে ইউ আর অলসো লার্নিং মেনি ডিফারেন্ট থিংস অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অর কনভেনশনাল গ্রামার্স। ঠিক আছে, এটাও একটু মাথায় রাখবেন। সো টুডে উই আর অ্যাকচুয়ালি গোয়িং টু ডিসকাস দ্য কনসেপ্ট অফ ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্পারিজন। ঠিক আছে, এখন দেখেন, ডিগ্রি অফ কম্প্যারিজনটাকেও আমরা বলি যে আপনি ট্রেডিশনাল যা শিখে আসছেন তা ভুলে যান। ঠিক আছে, ওগুলো আমাদের কোনো দরকার নাই। ফর এক্সাম্পল, আমরা যদি বলি ট্রেডিশনাল গ্রামারে আপনি আসলে কি পড়ছেন ডিগ্রি অফ কম্প্যারিজন, একটু ভাইবা দেখেন। আপনি হলো মেনলি পড়তেন কি, দেখেন আপনি, আমি বলি, এই যেমন ধরেন, এই যে কিছু স্পেসিফিক কিছু রুলস পড়ছেন, ঠিক আছে। তা আমরা বলি যে এই রুলস গুলো আপনি আসলে পড়ে তেমন কোনো লাভ নাই, ঠিক আছে, এগুলো আপনারা সব জানেন, সো ওই আলোচনাটাতে আমরা যাব না। আমরা বরঞ্চ যে কাজটা করব, ডিগ্রি অফ কম্প্যারিজনের ভিতরে যে বিষয়গুলো আছে, যেগুলো হয়তো বা আমরা ধরেন একটু কি বলে, একটু অ্যানালাইসিস করতে পারি, শিখার চেষ্টা করতে পারি, ওই জিনিসগুলোর দিকে আমরা একটু নজর দেব। ঠিক আছে, তো চলেন আমরা দেখি আমরা পারি কিনা, আশা করি আমরা পারবো। হ্যাঁ, প্রথমেই দেখবেন যে ডিগ্রি অফ কম্প্যারিজন বেসিক্যালি কয় প্রকার। ডিগ্রি অফ কম্প্যারিজন বেসিক্যালি আমার মতে দুই প্রকার। একটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে কি, আনইকুয়াল কম্প্যারিজন। দেয়ার আর টু টাইপস অফ কম্প্যারিজন, একটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন, আর একটা হচ্ছে গিয়ে কি, আনইকুয়াল কম্প্যারিজন। ঠিক আছে, এবং এই আনইকুয়াল কম্প্যারিজনটা আবার দুই ভাগে বিভক্ত করে দিয়েছি আমরা। একটা হচ্ছে কম্পেয়ারেটিভ আনইকুয়াল কম্প্যারিজন, ঠিক আছে, আনইকুয়াল কম্প্যারিজন। হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে কি, আর একটা হলো গিয়ে সুপারলেটিভ আনইকুয়াল কম্প্যারিজন। হ্যাঁ, সো এই হলো গিয়ে আমাদের কম্প্যারিজনের ক্লাসিফিকেশন, ইকুয়াল কম্প্যারিজন,
আর একটা হচ্ছে আনইকুয়াল কম্প্যারিজন। অন দ্য আদার হ্যান্ড, আনইকুয়াল কম্প্যারিজনকে আমরা আবার বিভাগে ভাগ করেছি, কম্পারেটিভ আনইকুয়াল আর একটা হলো সুপারলেটিভ আনইকুয়াল কম্প্যারিজন। সো আপনি বলতে পারেন যে ইন এ সেন্স কম্প্যারিজন তিন প্রকার, একটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন, একটা হচ্ছে কম্পারেটিভ কম্প্যারিজন, আর একটা হচ্ছে সুপারলেটিভ কম্প্যারিজন। সো আমরা বলবো যে আমরা বেসিক্যালি কম্প্যারিজনটা তিন ভাগে করতে পারি। এখন প্রশ্ন হলো, হোয়াট এলস উই ক্যান অ্যাকচুয়ালি কম্পেয়ার। আমরা করতে পারি তিন ভাবে কম্প্যারিজন, বাট আমরা আসলে কি কি কম্পেয়ার করতে পারি, দিস ইজ অলসো এ গুড কোশ্চেন আই থিঙ্ক। ঠিক আছে, যদি প্রশ্ন আসে যে আমরা কি কি কম্পেয়ার করতে পারি, সেই বিষয়ে আমরা বলবো উই ক্যান কম্পেয়ার মেনি ডিফারেন্ট থিংস। আমরা অনেক কিছুই কম্পেয়ার করতে পারি, কিন্তু রিগার্ডিং বা অ্যাজ টু রাইটিং আমরা মনে করি আমাদের তিনটা জিনিস কম্পেয়ার করা শিখতে হবে। একটা কি? একটা হলো অ্যাজেক্টিভ কম্পেয়ার করা শিখতে হবে, আর একটা কি অ্যাডভার্ব কম্পেয়ার করা শিখতে হবে, আর একটা কি দা এক্সটেন্ট অফ নাউন কম্পেয়ার করা শিখতে হবে। ঠিক আছে, এক্সটেন্ট অফ নাউন কি, এটা আমার নিজস্ব বানানো একটা টার্ম, এটা কোনো প্রফেশনাল কোনো গ্রামাটিক্যাল টার্ম না। ঠিক আছে, এটা নিয়ে তো মাথা ব্যথা করার কিছু নাই, আমি এটা আপনাকে দেখাবো, টেনশন নিয়েন না। তাহলে বুঝতে পারলাম কি আমরা তিন উপায়ে কম্পেয়ার করতে পারি। রাইটিং শেখার জন্য আমরা তিনটা জিনিসকে কম্পেয়ার করব। ঠিক আছে, সো এই জায়গাটাতে এসে তাই আমরা কি করব, একটা টেবিল ড্র করব। ঠিক আছে, উই উইল ড্র এ বিউটিফুল টেবিল। ঠিক আছে, টেবিলটা কি কি হবে এই যে দেখেন, আপনাকে আমি দেখাই, হ্যাঁ। এই দেখেন ইকুয়াল কম্প্যারিজন, ঠিক আছে, কম্পারেটিভ কম্প্যারিজন, তারপরে হলো সুপারলেটিভ কম্প্যারিজন। হুম, আমরা কম্পেয়ার করতে পারি কি, আমরা কম্পেয়ার করতে পারি অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব। মনে রাখবেন অ্যাজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কম্প্যারিজনটা আপনার হলো গিয়ে কি সেম। এই কারণে আমি কি করলাম, এটাকে দুই ভাগে ভাগ করে দিলাম। ঠিক আছে, এক এক ভাগে ভাগ করে নিলাম, কারণ জিনিসটা দুইটাই সেম, কোনো পার্থক্য নাই। আর একটা হচ্ছে গিয়ে কি, আমরা কি কিছু বুঝলি আবার বলো, ক্যাটেগরি যে দেওয়া আছে, ওকে নিয়ে এসো, বাদ দিব না, সমস্যা। তাহলে আমরা এটাকে একটু কম্পেয়ার করে দেখি পারি কিনা, এখন আসেন। হুম, তো নাউনকে আবার কি করতে পারি, আমরা দুই ভাগে কম্পেয়ার করতে পারি। একটা হচ্ছে একটা উপায়, আর একটা হচ্ছে উপায় নাম্বার দুই। দেয়ার আর টু টাইপস অফ নাউন কম্প্যারিজন। ঠিক আছে, বা এক্সটেন্ট অফ নাউন কম্প্যারিজনও বলতে পারেন আপনি, সমস্যা নেই। মোটামুটি এটা কি আমরা বুঝতে পারলাম, একটু বলেন তো। হ্যাঁ জি। বাবা। তো এই দুই উপায়ে মেইনলি আমরা কি করি, কম্পেয়ার করব। ঠিক আছে, এই হলো কি কথা। এখন একটা বিষয় বলি আপনাদেরকে আমি, সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে প্রথমে বুঝতে হবে যে এই কম্প্যারিজনটা আসলে মূল ফর্মুলাটা কি। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি ফর এক্সাম্পল যে আই অ্যাম মোর বিউটিফুল দেন ইউ, আমি তোমার চেয়ে বেশি সুন্দর। এখন বেসিক্যালি এই যে একটা বাক্য আপনি লিখছেন কম্পেয়ার করে, এই বাক্যটা হচ্ছে কি জানেন, এই বাক্যটাতে দুইটা বাক্য ছিল। একটা ছিল কি আই অ্যাম বিউটিফুল, হ্যাঁ, আর একটা ছিল হচ্ছে ইউ আর বিউটিফুল। এই বাক্যটা কি ছিল, মেনলি দুইটা বাক্য ছিল। এই দুইটা বাক্যকে কম্পেয়ার করে একটা বাক্য বানানো হয়েছে, আই অ্যাম মোর বিউটিফুল দেন ইউ। তো আমরা মাথায় রাখবো যে যে কোনো কম্প্যারিজনের ক্ষেত্রে যখনই আপনি কম্পেয়ার করে কোনো একটা বাক্য লিখবেন, সেটা ইকুয়াল কম্প্যারিজন হোক বা কম্পারেটিভ হোক বা সুপারলেটিভ হোক, যেটাই হোক না কেন, যে কোনো কম্প্যারিজনের ক্ষেত্রে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে সেখানে দুইটা বাক্য নিতে হবে। দুইটা বাক্য নিলে, আই রিপিট, দুইটা বাক্য নিলে আপনি ওই দুইটা বাক্যের মধ্যে কোনো একটা কিছু কমন পাবেন। আই রিপিট, আপনি যখন কম্প্যারিজন করার জন্য দুইটা বাক্য নিবেন, ওই দুইটা বাক্যের মধ্যে আপনি কিছু একটা এই কি পাবেন, একটা কিছু কমন পাবেন। হতে পারে একটা নাউন কমন পাবেন, হতে পারে একটা অ্যাডজেক্টিভ কমন পাবেন, হতে পারে একটা অ্যাডভার্ব কমন পাবেন, কিছু না কিছু আপনি একটা কমন পাবেন। ঠিক আছে, তো যে জিনিসটা কমন পাবেন তখনই কম্পেয়ারটা করা যাবে। এটা হলো কি আমাদের মূল থিওরি।
যখনই আমরা কম্পারিজন বেসড বাক্য লিখবো, তখনই আমাদের দুইটা বাক্য নিতে হবে। দুইটা বাক্যের মধ্যে কোনো একটা নাউন, কোনো একটা অ্যাডজেক্টিভ বা কোনো একটা অ্যাডভার্ব আমাদের কমন রাখতে হবে, তাইলে আমরা কম্পেয়ার করতে পারবো। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি না বুঝতে পারি নাই বলেন? জি দাদা, বুঝতে পারছি। এখন যদি আপনি ইকুয়াল কম্প্যারিজন করতে যান, যেই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা কমন পাচ্ছেন সেটাকেই আপনি কি করবেন, দুইটা অ্যাজের মধ্যে লিখে দিবেন। এই হলো গিয়ে থিওরি, আর কিছুই না। দুইটা অ্যাজের মধ্যে লিখে দিবেন ওই অ্যাডজেক্টিভ বা ওই অ্যাডভার্বটা। ঠিক আছে, এই যে গেল অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা, কি করবেন ওটার মধ্যে লিখে দিবেন। ঠিক আছে, যেমন ধরেন আপনি মনে করেন যে, একটা উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝাই, দেখেন। যেমন ধরেন আপনি লিখলেন কি যে আই এম টল, তারপর লিখলাম কি ইউ আর টল। এখন দেখেন এই দুই জায়গার মধ্যে টল কমন আছে, দুইটা অ্যাডজেক্টিভ কমন আছে। তাহলে আপনি কি লিখবেন? আপনি লিখবেন যে অ্যাজ টল অ্যাজ। এই যে হয়ে গেল, শেষ। মোদ্দা কথা কি, ইকুয়াল কম্পারিজন করতে গেলে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের ক্ষেত্রে কি করতে হবে, দুইটা বাক্য নিতে হবে, তার মধ্যেখানে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কমন থাকতে হবে। যেটা কমন থাকবে ওইটাকে এই মধ্যেখানে বসায় দিবেন, আর কিছুই না। ঠিক আছে, যেমন ধরেন আমি আর একটা এক্সাম্পল লিখি, মনে করেন যে অ্যাজ বিগ অ্যাজ, কিংবা ধরেন অ্যাজ সুন অ্যাজ, কিংবা ধরেন অ্যাজ বিউটিফুল অ্যাজ, কিংবা ধরেন অ্যাজ হ্যাপি অ্যাজ। ওকে, এরকম আপনি লিখবেন, আর কিছুই না। হুম, বুঝতে পারছেন বিষয়টা? সবাই একটু বলেন প্লিজ। জি দাদা। হ্যাঁ জি দাদা। দাদা, বুঝতে পারছি। এবার নাউন কম্পেয়ার হয় কিভাবে? নাউনের ক্ষেত্রেও কিন্তু একই নিয়মই প্রযোজ্য হবে। আই রিপিট, নাউনের ক্ষেত্রেও যখন আপনি ইকুয়াল কম্প্যারিজনটা করবেন, এই একই নিয়মই প্রযোজ্য হবে, কিন্তু একটু ঝামেলা আছে। কারণ নাউন তো একটা স্ট্যাটিক বিষয়, এটা আসলে কম্পেয়ার করার মতো কোনো ওয়ে আমাদের কাছে নাই। ঠিক আছে, নাউন হচ্ছে গিয়ে কি একটা স্ট্যাটিক বিষয়, এটাকে কম্পেয়ার করা যায় না। তো আমরা কম্পেয়ার করিটা কি? আমরা বেসিক্যালি কম্পেয়ার করি হচ্ছে তার এক্সটেন্টটাকে কম্পেয়ার করি। এই এক্সটেন্ট জিনিসটা কি, এটা আমি ক্লিয়ার করব, টেনশন করার কোনো কারণ নাই। এই যে দেখেন, এখানে আমি লিখলাম মেনি অথবা মাচ, কিংবা এখানে ধরেন লিখলাম ফিউ অথবা লিটল। ঠিক আছে, এটাই হলো মূলত কম্পেয়ার করতেছি আমরা কিছুই কিনা। যেমন আমি বুঝাই দিই, ভালো করে বুঝতে পারবেন, টেনশন করার কোনো কারণ নেই, কোনো সহজ জিনিস। যেমন ধরেন আমি যদি বলি যে আই হ্যাভ মানি, ঠিক আছে, আমি বললাম ইউ হ্যাভ মানি। এখন নয়েজ, দাদা, মিউট করেন দাদা। না, দয়া করে অডিও অফ করেন, বারবার বলবো না, ঠিক আছে? আই হ্যাভ মানি, ইউ হ্যাভ মানি। এখন এই যে দুই ক্ষেত্রে নাউন কিন্তু কমন আছে, মানি। তাহলে আপনি কি বলতে পারেন যে অ্যাজ মানি অ্যাজ লিখতে পারেন, কিন্তু না, এটা কিন্তু হবে না। কি করতে হয় জানেন, যে বলতে হয় যে অ্যাজ মাচ মানি অ্যাজ বলতে হয়। এই জন্য আমরা কি করি, এই যে মেনি মাচ ফিউ লিটল এগুলোকে যুক্ত করে দেই। ঠিক আছে, কারণ আমরা কম্পেয়ার করতে পারি মূলত অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বটাকেই। তো নাউন যখন কম্পেয়ার করতে হয়, দুই অ্যাজের মধ্যে নাউনটা চলে আসে, কিন্তু নাউনটা কম্পেয়ার হয় না, কম্পেয়ার হয় এই নাউনটার এক্সটেন্টটা। ঠিক আছে, তাই আমি মনে করেন বললাম যে আই হ্যাভ মাচ মানি, ইউ হ্যাভ মাচ মানি। তাহলে এই নাউন যখন কম্পেয়ার করবেন, তার অ্যাডজেক্টিভটাকেও সাথে নিতে হবে, মাচ মানি। এই মাছটাকে আমি বলছি কি, যে নাউনের এক্সটেন্ট। কি বললাম, বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, গেল। এখন ধরেন আরো একটা কম্প্যারিজন আছে, সেটা কি? সেটা হলো দা সেম প্লাস নাউন প্লাস এস। ওকে, তবে এইটা আমাদের আলোচনাতে নাই। কেন নাই? কারণ এটার কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ আমাদের হয় না। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা তেমন কোনো কথাও বলবো না। আচ্ছা, আমরা মেইনলি কথা বলবো কোনটাকে নিয়ে, এই যে এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, আর একটা হচ্ছে এই এক্সটেন্ট অফ নাউনের 1 নম্বর ভার্সনটা নিয়ে আমরা কথাবার্তা বলবো বেশি। মনে থাকবে? জি দাদা। জি জি দাদা। দাদা। এখন ধরেন আপনি কি করলেন, আপনি এখন জানেন যে যখনই আমরা কম্প্যারিজন করব, তখন আমাদের কাজ কি। দুইটা বাক্য নিতে হবে, দুইটা বাক্যের মধ্যে কোনো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা কোনো একটা নাউনের এক্সটেন্ট মিল থাকবে। দেন ওইটাকে আমরা কি করব, ওইটাকে আমরা হচ্ছে কম্পেয়ার করব। এখন
কম্পেয়ার করার জন্য কি করব, এই স্ট্রাকচার হচ্ছে আমরা বসাবো, কিন্তু বসানোর পর করবোটা কি? যেমন ধরেন আমি যদি বলি যে হি লাভস ইউ মাচ, সে তোমাকে অনেক ভালোবাসে। আই লাভ ইউ মাচ। এখন ধরেন এই যে একটা অ্যাডভার্ব আছে এখানে, মাছ, তোমাকে অনেক ভালোবাসে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এখন ধরেন এই দুই মাছ মনে করেন মিলা গেছে গা, তো দুই মাছ মিলে আপনি কি লিখতে পারেন লজিক্যালি? অ্যাজ মাচ অ্যাজ লিখতে পারেন। এখন যখন আপনি এই অ্যাজ মাচ অ্যাজ লিখলেন দুই মাছ কমন নিয়ে, এবার কি করবেন? এবার কাজ হলো প্রথম বাক্যের বাকি অংশটুকু আপনার বাক্যের প্রথমে বসায় দেওয়া, আর দ্বিতীয় বাক্যের বাকি অংশটুকু বাক্যের দ্বিতীয় পার্টে বসিয়ে দেওয়া, হয়ে গেল শেষ কম্প্যারিজন। হি লাভস ইউ অ্যাজ মাচ এস আই লাভ। এই হইলো গিয়া কাহিনী। ধরতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা। এটা ধরতে পারছেন, ঠিক আছে। তো যেহেতু ধরতেই পারছেন, তাহলে আমরা কি করতে পারি, আমরা এরকম কয়েকটা পেয়ার অফ সেন্টেন্স নিজেরা বানাইতে পারি, বানায় প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। তো চলুন আমরা বানাই কয়েকটা পেয়ার অফ সেন্টেন্স। হ্যাঁ, যেমন ধরেন আমি একটা কাজ করি, দাঁড়ান। একটু দাঁড়ান, হ্যাঁ। নাম্বার অফ রো মনে করেন দিলাম কয়টা, 10টা 12টা 13টা 14টা দিলাম, হ্যাঁ। হয়ে গেল শেষ। তাহলে এগুলো হচ্ছে বা এগুলো লাগবে। ঠিক আছে, একটু দাঁড়াটাকে বড় করে নিই। দ্যাট উইল বি গুড ফর মি আই গেস। এখন ধরেন আমি ধরে লিখলাম কি, আমি ধরেন লিখলাম যে আই এম টল, নিচে লিখলাম মনে করেন যে ইউ আর টল। এখন আই এম টল ইউ আর টল, তাহলে আপনি যদি ইকুয়াল কম্প্যারিজন করেন তাহলে কি পাবেন দুটা মিলে গেলে? আপনি পাবেন হচ্ছে যে ভাই ইকুয়াল কম্প্যারিজন করলে এখানে দুইটা টল কমন আছে, তাহলে লজিক্যালি অ্যাজ বসবে, টল বসবে, অ্যাজ বসবে। তো যেহেতু আমি অ্যাজ টল অ্যাজ বসায় ফেলছি, তাহলে টল টল বাদ। তো প্রথম বাক্যের বাকি আছে কি আই এম, দ্বিতীয় বাক্যের বাকি আছে কি ইউ আর। বুঝতে পারলাম না আমরা ব্যাপারটা? বলেন তো সবাই। জি দাদা। হ্যাঁ দাদা। এবার আমি যদি বলি যে আই প্লে ওয়েল, আমি বললাম ইউ প্লে ওয়েল, তাহলে এবার বলেন তো দেখি এখানে কমন নিব কি আমরা? ওয়েল। ওয়েল দাদা। আমরা ওয়েলটা কমন নিব। ওয়েল কমন নিলে কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে কি হবে, প্রথম বাক্যের বাকি অংশটা কি হবে, আগে বসে যাবে, আই প্লে। আই প্লেটা আগে নিয়ে যাব, আর জি দ্বিতীয় দাদা। বাক্যের ইউ প্লেটা কি নিয়ে করবো, পরে নিয়ে যাব। বুঝতে পারলাম না? পরে নিয়ে যাবো। জি দাদা। আমি যদি বলি আই প্লে ওয়েল, হ্যাঁ, তারপর আমি যদি বলি ইউ রিড ওয়েল, তাহলে এখানে আপনারাই বুদ্ধি করে বলেন তো দেখি এখানে কি হবে। এস ওয়েল I এস। play as well as you আই প্লে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইউ রিড। read. রিড। হয়ে গেল, কঠিন কিছু না কিন্তু। আমি যদি বলি আই লাভ ইউ মাচ, হুম, হি লাভস ইউ মাচ, তাহলে এখানে দুইটার মধ্যে কি হবে বলুন তো বুদ্ধি করে? আই লাভ ইউ এস মাচ হি লাভ ইউ। এই যে ভুল করলেন আপনারা একটুখানি, দুই লাইন বলতে গেলেই তিন লাইন, দুই লাইন বলেই তিন লাইনে গিয়ে ভুল করে ফেলেন, তাহলে হবে? আপনাকে কত সুন্দর করে শিখাইলাম, এই যে প্রায় 20 মিনিট কথা বললাম, 20 মিনিট কি বলছি? কিছুই বলি নাই। বলছি যেটা কমন আছে ওই দুইটাকে দুইটা এজ এর মধ্যেখানে বসাইবেন, এরপরে রিমেনিং পার্টটাকে আগেরটা আগে পরেরটা পরে। তো আই লাভ ইউ মাচ হি লাভস ইউ মাচ, এখানে মাছ মিলছে, তাহলে ভুল করবেন কেন? অ্যাজ মাচ অ্যাজ প্রথমে চিন্তা করতে হবে। এরপরে কি হবে, বাকি ক্ষেত্রে প্রথমটুকু আগে বসবে আই লাভ ইউ, আর দ্বিতীয়টা কি বসবে, হি লাভস ইউ। হয়ে গেল শেষ। আই লাভ ইউ অ্যাজ মাচ এস হি লাভস ইউ। আপনি কি বলেন? আই লাভ ইউ অ্যাজ মাচ হি লাভস ইউ। একটা অ্যাজ আপনি বাদ দিয়ে গেছেন, তাহলে ভুল হয়ে গেল না? হ্যাঁ দাদা। আমি যদি বলি আই লাভ ইউ মাচ, সবসময় মনে রাখবেন যে হোয়েন ইউ আর টকিং, আপনি যখন কথা বলতেছেন, এই কথাটা যেন মানে কখনো স্লিপ অফ টাং বা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এরকম না হয়, ঠিক আছে। হোয়াট এভার ইউ সে, আপনি খুব যৌক্তিক ভাবে চিন্তা করবেন, ঠিক আছে। এই যে আমরা বই পড়ি, তারপরে দেখবেন উপন্যাস পড়ি, ঠিক আছে। আমরা একটা কথা বারবার বলি যে ডিপ লার্নিং, ডিপ লার্নিং বা ডিপ রিডিং খুব দরকারি একটা জিনিস, ঠিক আছে।
আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি একটা জিনিস শ্যালো আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ভাষাভাবে পড়ে যতটুকু গ্র্যাব করতে পারবেন, ডিপ রিডিং করলে আপনি তার চাইতে বেশি ওটা গ্র্যাব করতে পারবেন। ঠিক আছে, ডিপ রিডিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঠিক আছে, আর ডিপ রিডিং এমন একটা জিনিস আপনি খুব দ্রুত এটা অর্জন করতে পারেন। আবার পড়াশোনা যদি মন দিয়ে না করেন, সারা জীবন চেষ্টা করলে আপনি এটা কখনো অর্জন করতে পারবেন না। ঠিক আছে, ডিপ রিডিংটা হচ্ছে আগ্রহের বিষয়, যে ভাই আমার এটা শিখাইছে অলরেডি। যে ব্যাপারটা হচ্ছে কি, মানে আমাকে তো ভাই বলেই দিয়েছে যে এমন কোনো প্রশ্ন আপনাকে আমি করব না ক্লাসে যা আপনাকে আমি পড়াই নাই। আমি পুরো ক্লাস ধরে বলে আসলাম কি যে ভাই, যখনই আপনি কম্পেয়ার করবেন, প্রথমে ইকুয়াল কম্প্যারিজনে দুইটা অ্যাজ নিবেন, অ্যাজ এর মধ্যেখানে যা কম্পেয়ার করতেছেন তা বসাইবেন। তাহলে দুই বাক্যের মধ্যে কমন আছে মাছ, তাহলে হবে কি অ্যাজ মাচ এস। এবার কি হবে, বাকি ক্ষেত্রে আই লাভ ইউটা আগে, হি লাভস ইউটা পরে। তাহলে কি হবে, আই লাভ ইউ অ্যাজ মাচ এস হি লাভস ইউ। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ বাবা। হুম। এবার লিখলাম কি, এবার লিখলাম আই লাভ ইউ মাচ, আমি লিখলাম আই লাভ হার মাচ। তাহলে বললেন তো এবার কি হবে? as much as প্রথমে I রাখবেন, love you as ওটা much কমন। as I love her. আই লাভ হার, আই লাভ ইউ অ্যাজ মাচ এস As much আই লাভ her. হার। হার। দেখেন আপনাদের আগের উত্তরটা কিন্তু খুব দ্রুত আসছিল এবং ভুল হয়েছিল। এই উত্তরটা কিন্তু সময় নিয়ে আসছে কিন্তু সঠিক হয়েছে। এই জন্য বলা হয় যে অপেক্ষার ফলাফল মধুর হয়। ঠিক আছে, যে একটু সময় নিবেন, একটু বুঝবেন, তারপরে অ্যান্সার করবেন, এটা প্র্যাকটিসে রাখবেন সবসময়। হ্যাঁ, এটা আপনার দৈনন্দিন জীবনেও দেখবেন যে প্রচন্ড রকম ভাবে ইফেক্টিভ, হাইলি ইফেক্টিভ একটা ব্যাপার স্যাপার। এগুলা পাগল প্রলাপ মনে হবে, কিন্তু একটা সময় পর জীবন স্টেজ, সব অনেক বড় একটা স্টেজ যাওয়ার পর বুঝতে পারবেন যে না, এই কথাটা আসলে অনেক মূল্যবান ছিল। এবং লার্নিংটা সবসময় ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। আমি যদি বলি আই প্লে ওয়েল ইন দা ইভিনিং, আর একটা বললাম আই প্লে ওয়েল ইন দা মর্নিং, এবার বলেন তো কি হবে? I play as well. I play as well. এই যে দেখছেন, নগদের সবাই কট করছেন গা। I ঠিক play আছে, as well as এই in দেখছেন the সবাই কিন্তু ভুল I করলেন play কিন্তু। in evening as well as I play in the morning. এই যে একজন পারছে, এতক্ষণ একজন পারছে, দেখছেন? যে আমি বারবার চিন্তা করবেন, আই হ্যাভ আস্কড ইউ এ কোশ্চেন, it does not mean that you have to give the answer instantly. Think and answer. কারণ সুমন ভাই আমরা কি শিখাইছে, ভাই বলছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কমন নিতে হবে। আচ্ছা, এখানে অ্যাডভার্ব কমন পেলাম কি, ওয়েল। তাহলে আমি প্রথমে কি লিখবো, অ্যাজ মাচ অ্যাজ ওয়েল অ্যাজ আমি লিখবো। এই যে আমি লিখলাম মনে মনে। এখন কি বলছে, আমি কিন্তু বারবার বলছি প্রথম বাক্যের বাকি অংশটা আগে বসাই দিবেন। তো প্রথম বাক্যে বাকি রইলো কি, আই প্লে ইন দা মর্নিং বাকি রইলো। তা আমি লিখবো আই প্লে ইন দা মর্নিং, হয়ে গেল। দ্বিতীয় বাক্যে বাকি রইলো কি, আই প্লে ইন দা ইভিনিং, এই যে আমি লিখলাম আই প্লে ইন দা ইভিনিং। তাহেরা ফেরদৌস ম্যাডাম ঠিক বলছি না আমি, বললাম তো একটু? জি দাদা, ঠিক আমি কিন্তু বলছি। ঠিক বলছি, দেখছেন? সো আপনি যদি আসলে না পড়েন, আপনি যদি আমার লার্নিংটা না নেন, আপনি দেখেন আমার লেকচারগুলোতে আমি কিন্তু খুব কম জিনিসই পড়াইছি, কিন্তু প্রত্যেকটা জিনিস একদম কোর পয়েন্ট, একদম কোর পয়েন্টের আলোচনা। ঠিক আছে, একেবারে কি, এটাকে বলা হয় ক্রাক্স। হ্যাঁ, এখানে কেউ আছেন গতকাল ভোকাবুলারি ক্লাস করছেন? জি দাদা আছে। আছি বাবা। এই যে আরেকটা ওয়ার্ড শিখে রাখেন, ক্রাক্স। ক্রাক্স মানে কি, একদম সারমর্ম। ঠিক আছে, ইংলিশ আর একটা কি হতে পারে, জিস্ট মানে সারমর্ম। তারপরে স্যাপ মানে হলো নির্যাস, এটাকেও সারমর্ম বলতে পারেন। ঠিক আছে, ওকে। তো অনেক কিছু হতে পারে ইংলিশ, তাই না? এখানে এটা কেটে দিই, এটা দেখার দরকার নেই আপাতত, এটা পরে পড়বো। আমি যদি বলি যে আই হ্যাভ মাচ মানি, হ্যাঁ, আমি বললাম যে ইউ হ্যাভ মাচ মানি, তাহলে কি হবে, লজিক্যালি কি হবে, বলেন কি হবে? I have money as much as না না, you আমরা have কিন্তু money. নাউন কম্পেয়ার করার সময় কি Have বুঝলাম, নাউনটা I হচ্ছে আগে have বলবো as much I have as আই as হ্যাভ much money অ্যাজ as মাচ মানি you have. অ্যাজ ইউ you হ্যাভ। have. ঠিক আছে, ভুল করা যাবে না। হ্যাঁ, Okay. তাহলে দেখেন আপনি জিনিস ধরে ফেলছেন, কিন্তু ভুল করবেন না দয়া করে কখনোই। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এটা আপনি বুঝে গেছেন, হ্যাঁ, না বুঝার কোনো কারণ নাই। এখন ধরেন
এই যে আপনি এগুলো লিখছেন, লিখতে গিয়ে আপনার কাছে একটা বিষয় খুবই অড লাগছে। কোন জিনিসটা অড লাগছে আপনার আমি বলি। আপনার কাছে অড লাগছে যে কি রে ভাই, এখানে যেমন ভাই বলতেছে কি আই লাভ ইউ অ্যাজ মাচ এস আই লাভ হার, এখানেও আই বলছে, আবার এখানেও কেন এই লোকটা আই লিখছে। আই তো একবার লিখলে হয়। আমি তোমাকে যতটা ভালোবাসি আমি তাকে অতটা ভালোবাসি, না বলে তো বলতে পারি আমি তোমাকে এবং তাকে সমান ভালোবাসি, বলতে পারি না? পারি দাদা। পারি তো। তাহলে আমি কেন দুইবার আই লিখবো? ইফ দ্য থিঙ্কিং কামস ইন ইউর মাইন্ড দেন ইউ আর এ ভেরি ব্রিলিয়েন্ট পারসন, ঠিক আছে? কারণ আপনি একটা সঠিক চিন্তাই করতে পেরেছেন, ঠিক আছে? সো আই লাভ ইউ। এখন এই যে চিন্তাটা যে আমি যখন দুইটা বাক্যকে একত্র করে কম্পেয়ার করতেছি, ইকুয়াল কম্পারিজন, তো সেক্ষেত্রে আমি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউনের এক্সটেন্ট যাই পাচ্ছি তা আমি কম্পেয়ার করে ফার্স্ট সেন্টেন্সের বাকি সবকিছু আগে আর সেকেন্ড সেন্টেন্সের বাকি সবকিছু পরে বসাইতেছি। কিন্তু এই যে বাকি পার্টগুলা, এই বাকি পার্টগুলো থেকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে দুই ক্ষেত্রে সাবজেক্ট সেম, কোথাও দেখা যাচ্ছে দুই ক্ষেত্রে অবজেক্ট সেম, কোথাও দেখা যাচ্ছে দুই ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ সেম, কোথাও দেখা যাচ্ছে দুই ক্ষেত্রে কমপ্লিমেন্ট সেম। ভার্ব ছাড়া, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বলতেছি, যখন আপনি ইকুয়াল কম্প্যারিজন করতেছেন তখন ভার্ব ছাড়া আপনি অন্য যা কিছু সিমিলার পাবেন তা সেকেন্ড পার্ট থেকে বাদ দিয়ে দিবেন। কি বললাম বলেন তো দেখি। ভার্ব ভার্ব ছাড়া ছাড়া ভার্ব অন্য ছাড়া যা কিছু বাকি যা সিমিলার কিছু পাবো পার্টের সবকিছু বাদ সেকেন্ড দিব। থেকে বাদ দিতে হবে। সেকেন্ড সেকেন্ড সেন্টেন্স পার্টটা থেকে বাদ বাদ দিব। দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এটা একটা সুন্দর একটা জিনিস, হ্যাঁ। তাহলে আমরা একটা কাজ করি, আসেন দেখি আমরা পারি কিনা বা বুঝি কিনা, একটু দাঁড়ান। লেট মি লেট মি থিঙ্ক। আমি এই কম্পেয়ার করা বাক্যগুলাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখি কোথায় কি কি সেম পাচ্ছি। যেমন ধরেন, আমি কিন্তু ভার্ব বাদে বলছি, যেমন এখানে সাবজেক্ট আই, এখানে ইউ ভিন্ন, এখানে আই, এখানে ইউ ভিন্ন, এখানে আই, এখানে ইউ ভিন্ন। এখানে অবজেক্টটা সেম, দেখেন আই লাভ ইউ অ্যাজ মাচ এস হি লাভস ইউ। তো যেহেতু দুই ক্ষেত্রে আমার অবজেক্টটা সেম, তাহলে লজিক্যালি আমি কি করব, অবজেক্টটা কেটে ফেলবো না? হ্যাঁ জি। দাদা। তাহেরা ফেরদৌস, স্ক্রিনে দাগাইবেন না, ধমক খাবেন কিন্তু। তারপরে দেখেন এইখানে, দেখেন আই লাভ ইউ অ্যাজ মাচ এজ আই লাভ হার, এখানে দুই ক্ষেত্রে সাবজেক্টটা সেম, তাহলে সাবজেক্টটা কি করবেন বলেন তো বুদ্ধি করে একটু। উজ্জ অমিট করব। করে দিব। এই যে omit করে দিলাম, দেখেন, দেখছেন? তারপরে দেখি তো আর কোথায় পাই। এই যে দেখুন, দেখেন আই ইন প্লে দ্য ইন দ্য মর্নিং অ্যাজ ওয়েল এজ আই প্লে ইন দ্য ইভিনিং, দুই ক্ষেত্রে আই সেম, তাহলে আই কি করবো বলেন, বাদ দিয়ে দিব না? জি। বাদ দিয়ে এই যে বাদ দিয়ে দিলাম, দেখছেন কত সুন্দর একটা আলোচনা, দেখেন বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। তার মানে কি পেলাম, সাবজেক্ট আমার একমাত্র ভার ছাড়া আমি যা কিছুই সেম পেলাম সবকিছুই কিন্তু কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। যদি এমন হতো দুই ক্ষেত্রে ইন দা মর্নিং, তাহলে পরের ক্ষেত্রে ইন দা মর্নিংটা বাদ দিয়ে দিতাম, তাই না? আমি ঠিক বললাম না ভুল বললাম বলেন? জি। রাইট। ঠিক বললাম, ঠিক না? একটু দাঁড়ান, হ্যাঁ। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো আমরা আজকে থেকে মনে রাখবো যে যখনই দুইটা বাক্যকে কম্পেয়ার করতে যাচ্ছি, প্রথমে কি করব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, এক্সটেন্ট যা কমন পাবো তা দুই অ্যাজ এর মধ্যে বসাবো। এরপরে ফার্স্ট পার্টের রিমেনিং সবকিছু আগে, সেকেন্ড পার্টের রিমেনিং সবকিছু পরে। এরপর স্টেপটা কি পেলাম, ভার্ব ছাড়া যা কিছু কমন পাবো তার সবকিছু সেকেন্ড পার্ট থেকে বাদ দিয়ে দিব। কথাটাকে বুঝতে পারলাম আমরা? জি। জি দাদা, বুঝতে পারছি। এটা আমরা একটা নোট লিখতে পারি, একটা সুন্দর করে একটা কি করতে পারি, নোট লিখতে পারি। সরি, আমরা একটা নোট দেই। একটু দাঁড়ান, একটু ভুল হয়ে গেছে, নোটটা আমরা নিচে দিয়ে দিই, ঠিক আছে? নোট লিখে দিচ্ছি, দেখেন নোট হচ্ছে কি কি, when you are comparing two sentences, when you are comparing two sentences, আপনি যখন দুইটা সেন্টেন্সকে কি করতেছেন, কম্পেয়ার করতেছেন, তখন আপনি কি করবেন, তখন আপনার কাজ হচ্ছে you will omit everything you get common,
আপনি অমিট করবেন সবকিছুই যা আপনি কমন পাবেন, এক্সেপ্ট কি ভার্ব ভার্বস। ভার্ব গুলি আপনি কি করবেন? আপনি হচ্ছে কিছু করবেন না। when you are comparing two sentences you will omit everything you get in common। ঠিক আছে, কমন কোথায়? কমন In the second sentence. না, কমন ইন বোথ সেন্টেন্সেস, ঠিক না? এক্সেপ্ট ভার্ব, ভার্ব ছাড়া যাই কমন পাবেন দুই সেন্টেন্সে সবই বাদ দিয়ে দেন। ঠিক আছে, এবার বাদ দিয়ে দেওয়ার পরে এখন কি হবে? তাহলে তো হয়ে গেল কাজ। এবার আমাকে জানতে হবে হোয়াট অ্যাবাউট দ্য ভার্ব। একটু দাঁড়ান তো। দাদা, এখানে ইন দ্য মর্নিংটাও বাদ যাবে না? কেন ইন দ্য মর্নিং বাদ যাবে? ইন দ্য মর্নিং আর ইন দ্য ইভিনিং মর্নিং আর ইভিনিং তো আলাদা। ও কেন? আচ্ছা, সরি দাদা। তাহলে এটা বুঝলাম, হ্যাঁ, যে যে এই যেটা কমন পেলাম সেটা আমরা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। এবার দেখেন ভার্বের ক্ষেত্রে কি হবে। দেখেন ভার্ব একটা মজার বিষয়, ঠিক আছে, খুবই ফাইজলামি। এই জিনিসটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি আজ পর্যন্ত কোনো বইয়ে পান নাই আমার মনে হয়। রিসেন্ট কোনো বই অ্যাড করে থাকলে লেখকের কাছে ধন্যবাদ, কিন্তু আমাদের সময় কোনো বই এটা ছিল না। এটা আমি পড়তে 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 জিনিসটাকে বের করছি বহুত কষ্টে, ঠিক আছে। এটা আমার নিজের কাছ থেকে বের করা। সেটা কি? যখনই ইউ আর থিঙ্কিং অফ দ্য ভার্ব, আমি লিখলাম যে হোয়াট অ্যাবাউট দ্য ভার্বস, হোয়াট অ্যাবাউট দ্য ভার্বস, ভার্বের কি হবে? ভার্বের হবেটা কি? ভার্বের ক্ষেত্রে আপনি প্রথমেই দেখবেন, আমি লিখলাম যে ইফ, ঠান্ডা মাথায় বুঝেন, ইফ দেয়ার ইজ নো মেইন ভার্ব, এটা একটা কজ। আর একটা হচ্ছে ইফ দেয়ার ইজ মেইন ভার্ব। কি বললাম? প্রথমে দেখতে হবে যে মেইন ভার্ব আছে নাকি নাই। কোথায় বলেন তো বুদ্ধি করে, কোথায় দেখবেনটা কোথায় আপনি বলেন তো বুদ্ধি করে একটু। হ্যালো? বোথ সেন্টেন্স। না, সেকেন্ড স্টেজে। সেকেন্ড পার্টে দেখবেন, কারণ ফার্স্ট পার্টে তো আমরা কিছু করব না, করব? না। না, ফার্স্ট পার্ট তো। কারণ ফার্স্ট পার্টে আছে বলেই সেকেন্ড পার্টে গিয়ে একটা জিনিস রিডান্ডেন্ট হচ্ছে। কথাটা বুঝতে পারলাম পুরোপুরি ভাবে আমি? জি দাদা। জি। জি। গুড। তো যেহেতু মেইন ভার্বে আপনি দেখতে পারতেছেন, দেখতে হবে যে ইফ দেয়ার ইজ নো মেইন ভার্ব অর ইফ দেয়ার ইজ এ মেইন ভার্ব, ঠিক আছে। এখানে একটা এ হবে, হ্যাঁ। যদি দেখেন যে সেকেন্ড অংশে কোনো মেইন ভার্ব নাই, তাহলে কি করতে হবে? দেন ইউ উইল omit the auxiliary verb also from the latter part of the sentence। মানে কি? যদি দেখেন যে কোনো মেইন ভার্ব নাই, তাহলে আপনি পরবর্তী অংশ থেকে অক্সিলারি ভার্বটাকেও বাদ দিয়ে দিবেন। সেটা কোথায় ঘটতেছে দেখেন। এই যে আমি নাম্বার দিলাম, মনে করেন যে 1, এই যে দেখেন এই ওয়ানে গিয়ে দেখেন পরবর্তী অংশে কিন্তু মেইন ভার্ব নাই, আছে কি একটা অক্সিলারি ভার্ব, যাকে আপনি মেইন ভার্ব হিসেবে ইউজ করছেন। তাই আপনি কি করবেন? এখান থেকে এই আরটাকেও কি করবেন? বাদ দিয়ে দিবেন। কথা কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই বলেন? বুঝতে জি পারছি। দাদা, বুঝতে পারছি। Good। এইবার দেখেন বাকি সবগুলা কিন্তু মেইন ভার্ব আছে, যেমন প্লে আছে, রিড আছে, লাভস আছে, লাভ আছে, প্লে আছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন তো আই হ্যাভ অ্যাজ মাচ এজ মানি অ্যাজ ইউ হ্যাভ, এখানেও তো হ্যাভটা কি হয়েছে বলেন তো বুদ্ধি করে? একটা অক্সিলারি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ইউজ করছে, করছে না? জি। জি দাদা। তাহলে এটাকে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে বাদ বাদ দিন। দিয়ে দিতে পারি। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যাঁ দাদা। দিছি দিছি দিছি, দেখো। হ্যাঁ, কেন হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছি, ঠিক আছে। তা আমরা কি পেলাম? আমরা যে থিওরিটা বললাম যে সেকেন্ড অংশে মেন ভার্ব না থাকলে আপনি অক্সিলারি ভার্ব হিসেবে যা আছে তা বাদ দিয়ে দিবেন, এটা আমরা পেলাম কোথায়? একটু নাম্বারিং করলে আমরা বুঝবো। এই যে 5-এ পেলাম, তারপরে হচ্ছে একে পাইছি। 6-এ পেলাম, 7-এ পেলাম।
এটা 1 নম্বর এবং 7 নম্বর এটা ঘটছে, তারপর নোট রাখলাম যে 1 নম্বর আর হলো 7 নম্বর এটা ঘটছে। এবার যখন দেখবো যে মেইন ভার্ব আছে, মেইন ভার্বটা কোথায় কোথায় আছে বলেন তো দেখি ভাই? 2-এ আছে, 3-এ আছে, 4-এ আছে, 5-এ আছে, 6-এ আছে, সবগুলোতে এটা করছে। মেইন ভার্ব থাকলে কি করতে হবে? মেইন ভার্ব থাকলে প্রথমে দেখতে হবে সাবজেক্ট সিমিলার বা সাবজেক্ট ডিফারেন্ট। যদি আপনি দেখেন যে সাবজেক্টটা সিমিলার, তখন দেখতে হবে যে মেইন ভার্বটাও কি সিমিলার, নাকি, সরি, নাকি মেইন ভার্বটা ডিফারেন্ট। একইভাবে সাবজেক্ট ডিফারেন্ট হইলেও আপনাকে দেখতে হবে মেইন ভার্বটা সিমিলার নাকি মেইন ভার্বটা ডিফারেন্ট। তাহলে সিকোয়েন্সটা কি দাঁড়ালো ঠান্ডা মাথায় বুঝি। ইফ দেয়ার ইজ নো মেইন ভার্ব, যদি দেখি পরের অংশে কোনো মেইন ভার্ব নাই, সেক্ষেত্রে আমি কি করলাম ভাই? পরের অংশে যে অক্সিলারি ভার্বটা আছে বাদ দিয়ে দিলাম, ওইখানেই কাহিনী খতম। এবার যখন দেখলাম যে মেইন ভার্বটা আছে, তখন দেখবো সাবজেক্টটা সেম না সাবজেক্টটা ডিফারেন্ট। এটা দেখার পর দেখবো মেইন ভার্বটাও সেম না মেইন ভার্বটা ডিফারেন্ট। এখন দেখেন সাবজেক্ট যদি সিমিলার হয়, তখন আপনি সাবজেক্টটা কি করছেন? অমিট করছেন না? জি হ্যাঁ দাদা। এখন এখানে যদি দেখেন যে মেইন ভার্বটাও সেম, তাহলে মেইন ভার্বটাও অমিট করবেন। যদি ডিফারেন্ট থাকে তাহলে নো চেঞ্জ, সিম্পল হিসাব। সাবজেক্ট যদি সেম হয়, সাবজেক্টটা কাটছেন, মেইন ভার্বও সেম হলে কেটে দেন, ডিফারেন্ট হলে রেখে দেন। দেখি সাবজেক্টটা সেম হওয়ার কারণে সাবজেক্টটা কাটছিলাম কোথায় কোথায়। এই যে 5 এবং 6 নম্বরে দেখেন সাবজেক্টটা কিন্তু সেম হয়েছিল, খেয়াল করছেন? জি দাদা। হিসাব মিলছে? তাহলে এটাকে জি নোট করলাম যে 5 এবং 6 সাবজেক্ট সেম, তাই কাটছি। এবার মেন ভার্বের দিকে তাকাবো। আই লাভ ইউ অ্যাজ মাচ এস আই লাভ হার, সাবজেক্ট কাটছি, দুই ক্ষেত্রে কিন্তু মেন ভার্বও সেম। তাহলে লাভ লাভটা আমি কি করব? কেটে দেব। কেটে দিব। এই যে কেটে দিলাম। এবার 6 নম্বরে দেখি আই প্লে, এখানেও কিন্তু আই প্লে, তাহলে মেন ভার্বও সেম পেয়ে গেলাম, তাহলে মেন ভার্ব কি করব? কেটে কেটে দেব। দিব। ডিফারেন্ট হলে রেখে দিতাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? এবার প্রশ্ন হলো সাবজেক্ট ডিফারেন্ট কোথায় কোথায়? সাবজেক্ট ডিফারেন্ট হলো 2, 3, 4-এ গেলে। কথা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক ঠিক আছে আছে। দাদা। 2, 3, 4-এ গিয়ে আবার সাবজেক্টটা ডিফারেন্ট দেখেন। আই ইউ, আই ইউ, আই হি। সাবজেক্ট যখন ডিফারেন্ট, তখন তো সাবজেক্ট আপনি চেঞ্জ করতে পারতেছেন না। নো চেঞ্জ, সাবজেক্ট কিন্তু চেঞ্জ হবে না। এখানেও যদি মেইন ভার্বটা যদি দেখেন যে ডিফারেন্ট, সাবজেক্ট যখন ডিফারেন্ট সাবজেক্ট কাটতে পারবেন না। মেন ভার্ব ডিফারেন্ট, মেন ভার্বও কাটবেন না। মেন ভার্ব সিমিলার হলে কি করবেন বলেন তো বুদ্ধি করে? কেটে দিব। কি করবেন বলেন? কেটে দিব। কেটে দিবেন, কিন্তু এই কেটে জায়গায় দিব। ঝামেলা আছে। কেটে দিবেন অ্যান্ড ইউ উইল অ্যাড অ্যান অক্সিলিয়ারি ভার্ব। কোনো বইয়ে ডিসকাশনটা করা হয় নাই, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্ব হেয়ার ইন অ্যাকর্ডেন্স উইথ টেন্স। টেন্স মেনটেন করে আপনি এটা করবেন, ঠিক আছে? বুঝিয়ে দিচ্ছি, কোনো রকেট সায়েন্স না, সহজ জিনিস। এই দেখেন 2, 3, 4-এ আমরা যাই। 2 নম্বরে বলতেছে সাবজেক্টটা ভিন্ন, আই এবং আই, তাহলে সাবজেক্ট তো চেঞ্জ করা যাবে না। কিন্তু মেন ভার্বটা সেম, মেন ভার্বটা সেম হলে কি বলছি? মেন ভার্বটা কাটতে হবে। এই যে আমি কাটলাম, মেন ভার্বটা কাটলাম, প্লে। প্লেটা কাটার পরে কি বলছি? এখানে তাল মিলিয়ে অক্সিলারি ভার্ব আপনাকে দিতে একটা হবে। অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন সেম। ইউ প্লে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউ এর সাথে অক্সিলারি ভার্ব কি বলেন? আর 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 সবগুলারে মানে কানের ডু। নিচে দেওয়ার মতো কথা বলছেন, মানে কানের নিচে বনচট করে দেয় না? ওই যে মোশাররফ করিম কই তো ওই রকম কইছেন, বুদ্ধি করে বলেন এবার অ্যান্সার কি হবে? ডু দিলে সেন্স মেক ইউ করতেছে কি? ডু হবে, গুড। কারণ প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কোনো আর না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি বলেন তো? ডু টু। অ্যামিজার ডাজ। তো ভাই হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। অতএব বোকার মতো কথা বলে আমার মাইর খায়েন না, ঠিক আছে? রাগ করলে করতে পারেন, যা বলুন সোজা সাপটা কথাবার্তা বলুন। আপনি যদি এত সূক্ষ্মভাবে পড়ার পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব অ্যামিজার দিয়ে দেন, তাহলে কিন্তু মায়ের কিচ্ছু করার নাই। এবার দেখেন 3 নম্বরে আসি। এখানে সাবজেক্ট আই, এখানে সাবজেক্ট ইউ, ভিন্ন, তাহলে কাটার দরকার নাই। মেন ভার্বও ভিন্ন, কাটতে হবে না, কিছু করতে হবে বলেন? কিছু করা লাগবে না। কিচ্ছু করার ওইভাবেই লাগবে না, থাকবে। গুড। 4 নম্বরে আসেন।
এখানে সাবজেক্ট ভিন্ন কিন্তু মেইন ভার্বটা সেম, লাভস। তাহলে লাভসটা কাটবো না প্রথমে আমি? জি হ্যাঁ does দাদা। কাটবো, কাটার পরে এবার বলেন বুদ্ধি করে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আসতে, অক্সিলারি কি ডাজ। আসতে? does Does. ডাজ আসবে। গুড, দেখছেন বাঙালি কিন্তু ধমক খালি খুব ভালো পারফরমেন্স করে, আমি দেখছি। সো দ্যাট ইজ দ্য বিউটি। এই জিনিসটা বাংলাদেশে কোনো আলোচনা করা হতো না আগে, ঠিক আছে? এটা আমি ফার্স্ট ইন্ট্রোডিউস করছিলাম মনে হয়। তাইলে আমাদের ফাইনাল আউটপুটে বাক্যটা আসলে কি যুক্ত হইলো আমরা একটু দেখি। হ্যাঁ, আসেন একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কেমন লাগলো আজকের এই লেকচারটা বলেন তো একটু শুনি, সত্যি কথা বলেন। দাদা অনেক ভালো অনেকগুলো লাগছে। কনসেপ্ট দাদা ক্লিয়ার হয়েছে। একটা আনকমন জিনিস শিখছি না? হ্যাঁ, জি হ্যাঁ দাদা। আর একটা আনকমন জিনিস শিখে, এবং ওইটাও আপনি কোথাও পান নাই, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? ওকে, এই যে আপনারা যে আমার কাছে পড়ে না, আমি তো আমার বইয়ের কোনো ব্র্যান্ডিং করি না, কেন করি না বলেন তো দেখি? কারণ দাদা বইয়ের পড়াগুলো এখানে পড়াচ্ছেন। না, আসলে আমার বই স্টকেই নাই, বই সব শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমি বই প্রিন্ট করার আগে আমার বই শেষ হয়ে যায়, দুঃখে আমি আর বইয়ের ব্র্যান্ডিং করি না। এটা কি হবে? আই প্লে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু। এটা কি হবে? আই প্লে অ্যাজ ওয়েল অ্যাজ ইউ রিড। তুমি যেমন পড়ো আমি তেমন খেলি। আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হি ডাজ। আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হার। তারপরে কি হলো? আই প্লে ইন দ্য মর্নিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য even ইভিনিং। তারপরে কি হলো? আই হ্যাভ অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ। মাথায় ঢুকছে না ঢুকে নাই বলেন? হ্যালো। ঢুকছে দাদা। আচ্ছা, এখন একটা মজার জিনিস বলবো, এই মজার জিনিসটা আপনি কোথাও পান নাই, ঠিক আছে? একটা ভেরি ভেরি আনকমন জিনিস আপনাকে আমি শিখাবো। হ্যাঁ, শিখাই ছাড়বো আপনাদের, আমি সহজে ছাড়বো না, টেনশন করেন না। হ্যাঁ, একটু দাঁড়ান, পানি খেয়ালে আমার তীব্র রকম গলায় পেশা লাগছে রে ভাই, ভালো লাগে না বলতে বলতে। হুম, ঠিক গেল। হ্যাঁ, এখন একটা মজার জিনিস বলি। ছোটবেলায় মনে পড়ে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট পড়ছিলেন, মনে আছে? জি হ্যাঁ হুম, দাদা। পড়ছেন না? আসেন আমরা একটু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট বুঝবো, এবং বুঝার পাশাপাশি আমরা এই দুইটা বাক্যকে নিয়ে একটু অ্যানালাইসিস করব, ঠিক আছে? হোমওয়ার্ক পাঠানোর রেট কিন্তু কমে গেছে। এখানে 3-4টা ব্যাচে ক্লাস হয় একসাথে, কিন্তু হোমওয়ার্ক পাই মাত্র 20টা 15টা। জীবনে এগিয়ে যেতে চাইলে হোমওয়ার্ক সাবমিট করেন, ঠিক আছে? ওকে, নাহলে জি কিন্তু পট খেয়ে বয়ে থাকবেন, তখন কিছু কয়ে লাভ নাই যে ভাই আপনার কাছে পড়ে আমার লাভ হয় নাই কেন দিকে। আমরা একটু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্টটা বুঝি, ঠিক আছে? আম, যেমন আমরা সে বলি না যে আই লাভ ইউ, তারপরে কি বলি? কমা দিয়ে বলি অ্যান্ড সো ডাজ হি, এরকম আছে না? এন্ড তো হবে না, সো ডাজ হি পড়ছেন না? হুম, জি দাদা মুখস্থ করছি মুখস্থ করছেন কিন্তু। এই যে সো ডাজ এটা লিখছেন না, এই জায়গাটাতে এসে হয় কি জানেন? এই এই ওদের এই এই হলুদ অংশটুকুতে গিয়ে ওরা সেম একটা স্টাইল সাপোর্ট করে। কিরকম সাপোর্ট করে আপনাকে আমি দেখাই। এখানে এই ইউ ডু, এই ডুটা তো ইউ এর সাথে কানেক্টেড। তো যেহেতু অ্যাজ আছে, তো অনেক সময় এইভাবে বলো যে আই প্লে অ্যাজ ওয়েল অ্যাজ ডু ইউ। আবার এক্ষেত্রে কি বলে, ডাজটাকে কি করে যে আপনার আগে নিয়ে যায় হিয়ের, যে আই লাভ ইউ অ্যাজ মাচ এজ ডাজ হি। ঠিক আছে? মানে আমি তোমাকে ভালোবাসি ততটাই যতটা সে তোমাকে ভালোবাসে, বা যতটা ভালোবাসে সে তোমাকে, এরকম বোঝাচ্ছে। একটু কথা ঘুরায় বললাম আর কি। ওকে, সো অক্সিলারি ভার্বটা যখন আনতেছেন, উম, ওর সাবজেক্টের পরেও আনতে পারেন, আবার চাইলে কি করতে পারেন, আগেও আনতে পারেন। কি বললাম বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা।
বুঝতে পারছেন না? খুবই চমকপ্রদ একটা ডিসকাশন, কিন্তু এটাও বাংলাদেশে বইয়ে দেখবেন খুব কমই আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। এবার আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই, ঠিক আছে? হুম। ট্যাগ কোশ্চেন পড়ছিলাম, ঠিক আছে? ট্যাগ কোশ্চেন দেখেন, আমরা যদি বলি যে আই হ্যাভ এনাফ মানি, এবার এখানে ট্যাগ কোশ্চেনের ট্যাগটা কি হবে বলেন তো? haven't I? Haven't I? আপনি বলতেছেন হ্যাভেন্ট আই, Don't I? এখানে Don't I? বলতেছে কি ডোন্ট আই, ডু নট আই। এখন কারটা মানুন বলেন, ডোন্ট কেন মানবো বলেন, ব্যাখ্যা দিয়ে বুঝান। আপনার কথা মানলাম তো, হ্যাভ হচ্ছে প্রিন্সিপাল Have ভার্ব। এখানে মেইন ভার্ব, তাই don't I হবে। তাহলে হ্যাভেন্ট আইটা কি হবে না? না, না, কেন হবে না? হ্যালো। এখানে হ্যাভ প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ওই যে ডু অথবা ডাজ আমরা যে ব্যবহার করি ওই অনুযায়ী তো ডোন্ট আই হয়। আর যারা হ্যাভেন্ট আই বলছেন তাদের মতামতটা দেয় একটু শুনি, মতামত দেন, আমরা শুনি। আরে ভাই, যারা মতামতটা দেন তারা তো বলবেন। Have কে অক্সিলারি ভার্ব ধরা হয়েছিল, এই জন্য হ্যাঁ, haven't কি I হয়েছে? বলছিলাম। Have কে অক্সিলারি ভার্ব ধরছিলাম, এই জন্য হ্যাঁ, haven't I বলছিলাম। তাহলে হ্যাভেন্ট আই বলছেন, তাই না? এখন প্রশ্ন হলো, আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করছি যে আই হ্যাভ এনাফ মানি, হোয়াট ইজ দ্য ট্যাগ কোশ্চেন অফ দিস, ঠিক আছে? এখন ও বলছে দ্য ট্যাগ কোশ্চেন ফর আই হ্যাভ এনাফ মানি ইজ আই হ্যাভ এনাফ মানি ডু নট আই। সে ডু নট কে নিচ্ছে। হ্যাঁ, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, ইফ আই রাইট হ্যাভেন্ট আই, ইজ ইট রাইট? দেখি তো কি বলে, ঠিক আছে? ও বলতেছে যে নো, আই হ্যাভ এনাফ মানি হ্যাভেন্ট আই ইজ নট কারেক্ট ইন স্ট্যান্ডার্ড সেন্টেন্স, ঠিক আছে? এখন এখন ও কি বলছে দেখেন, ও কিন্তু ওর মতো করে একটা এক্সপ্লেনেশন দিছে, ঠিক আছে? এখন সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় কি হয় আমি একটু আপনাকে বলি। এখানে যতদূর সম্ভব ব্রিটিশ গ্রামার আর হচ্ছে আমেরিকান গ্রামারের একটা মনে হয় ঝামেলা আছে, ঠিক আছে? কোথাও কোথাও দেখবেন যেটা হ্যাভেনটাও পাইছেন, কোথাও কোথাও আপনি কি পাইছেন, ডোন্ট এটা পাইছেন, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যাঁ দাদা। জি। এরকম একটা প্রবলেম আছে না? হুম। হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ জি। দাদা। দেখি তো আপনার কি বলে। এই যে দেখেন বলছে, আমি বলছি যে আই থিঙ্ক, এই আপনার, ও সরি, আমি তো স্ক্রিনটা শেয়ার করি নাই না, সরি সরি, একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি, ওয়ান ওয়ান সেকেন্ড আমি দিচ্ছি, সরি। এই যে দেখেন, আমি তোকে প্রশ্ন করছি, দেখেন চ্যাট জিপিটি হচ্ছে ভাই লার্নিং এর জন্য একটা জোস একটা জায়গা, ঠিক আছে? ওকে, মানে আমি চ্যাট জিপিটিকে খুব মানে ফর্মাল ভাবে ইউজ করি, আমার খুব ভাল লাগে। দেখেন আমি বলছি আই হ্যাভ এনাফ মানে হোয়াট ইজ দ্য ট্যাগ কোশ্চেন অফ দিস, ও বলছে ডোন্ট আই। আচ্ছা, আমি বলছি ইফ আই রাইট হ্যাভ ডোন্ট আই ইজ রাইট, ও বলতেছে যে না, এটা রাইট না। আমি বলছি আই থিঙ্ক ইন আমেরিকান ইংলিশ হ্যাভ নট আই, পুরা কোশ্চেন লিখিও নাই, মোটামুটি এটা প্রম্পট দিছি। সে কি বলছে দেখেন, in American English, the preferred tag question for I have enough money is don't I. However, in British English, some people might say have not I. এটা কি বলছে, less common but acceptable in certain dialect। দেখছেন? তার মানে এই জায়গায় ঝামেলাটা কোথায় হয়েছে দেখেন, ঝামেলাটা হচ্ছে যখন আপনি বলতেছেন যে আই হ্যাভ এনাফ মানি, হ্যাঁ, তো ব্রিটিশ পিপলরা বলতেছে যে এখানে হ্যাভটাই হচ্ছে গিয়ে মেন ভার্ব। এবার হ্যাভ যদি মেন ভার্ব হয়, সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ আসবে, তাই ডু নট আই ওরা রাইট বলতেছে। কিন্তু আমেরিকানরা বলতেছে না, হ্যাভটা এখানে নিজেই মেন ভার্ব আবার নিজেই কি অক্সিলারি ভার্ব, তাই ওরা বলতেছে আপনি এই লেখেন, সরি, এই কি বলে এটাকে, ধরেন কি বলে, মেইন ভার্ব ধরেন। সো মেইন ভার্ব দিলে ডু নট আই দিবেন। আর যদি মনে করেন ব্রিটিশ ইংলিশের মতো অক্সিলারি ভার্ব ধরবেন, তাহলে আপনি হ্যাভ নট আই দিবেন। আমি মনে কথাটা বলতেই উল্টা পাল্টা করে ফেলছি, ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? দাদা মানে আমি হ্যাঁ। যদি ব্রিটিশ ভাবে লিখি তাহলে হ্যাভটাকে আমি অক্সিলারি ভাব ধরবো। আপনি মানে ওরা ব্যাপারটাকে এইভাবে চিন্তা করছে, ঠিক আছে? মনে করেন আমি আপনাকে মূল ফাইলটাতে নিয়ে যাই, ঠিক আছে? দেখেন, মানে ধরেন আমি আপনাকে মূল বাক্যটা নিয়ে গেলাম, মূল বাক্যটা কোথায়, এই যে এখানে, ঠিক আছে?
এই দেখেন, আপনাকে দেখেন দেখেন মানে ঝামেলাটা কোন জায়গায় লাগে। আমি বললাম যে আই হ্যাভ মাচ মানি, আমি বললাম ইউ হ্যাভ মাচ মানি। এখন ব্যাপারটা কি দেখেন, ব্যাপারটা হচ্ছে যে এখানে হ্যাভ হচ্ছে ভাই মেইন ভার্ব, ঠিক আছে। এখন যদি আপনি হ্যাভটাকে মেইন ভার্ব হিসেবে ধরেন, তাহলে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ট্যাগ কোশ্চেন হবে গিয়ে কি, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডু অথবা ডাস, তাহলে কমা দিয়ে হবে গিয়ে কি ডোন্ট আই, ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন যে এটাকে আমি কি ধরবো, এটাকে মেইন ভার্ব না ধরে আমি এটা কি অক্সিলারি ভার্ব ধরলাম, যদি অক্সিলারি ভার্ব এটা হয়ে থাকে তাহলে লজিক্যালি এখানে কি হবে, ওইটার নেগেটিভ ফর্ম হবে, ঠিক আছে, হ্যাভেন্ট আই। এখন আমেরিকানরা আপনার কি বলতেছে, ডু নট আইটাকেই প্রেফার দিচ্ছে, মানে আমেরিকানরা মনে করতেছে যেখানে হ্যাভটা এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ করছে। কিন্তু ব্রিটিশরা বলছে লেস কমন, কিছু কিছু ডায়ালেক্টে বলতেছে হ্যাভ নট আইটাকেই সাপোর্ট দেওয়া হচ্ছে। ওই পয়েন্টে গিয়ে যদি আমি এখন দাঁড়াই, তাহলে দেখেন এই জায়গায় কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন হইতে পারে। কিরকম হইতে পারে দেখেন, আমি একটু লিখে দেখাই। যদি আপনি মনে করেন যে এই যে ইউ হ্যাভ, এখানে হ্যাভটা হচ্ছে গিয়ে কি অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে হ্যাভ কেটে দিলাম, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি যে আই হ্যাভ অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ, হয়ে গেল। কিন্তু আপনি যদি বলেন যে না, এখানে এই হ্যাভটা হচ্ছে ভাই মেইন ভার্ব, এখন হ্যাভ যদি আপনি বলেন যে এখানে মেইন ভার্ব, তাহলে কিন্তু একটা বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। কেন ঝামেলাটা হবে আপনাকে দেখাই, দেখেন। প্রথমত আপনি এই হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, হ্যাঁ, মেইন ভার্বটা কিন্তু কি আগের মেইন ভার্বের সাথে মিলে গেল, হ্যাভ হ্যাভ, তাহলে সাবজেক্ট ভিন্ন, সাবজেক্ট কাটতে পারবো না, মেইন ভার্ব সেম, সেক্ষেত্রে মেইন ভার্ব কেটে আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, সেক্ষেত্রে এটা কিন্তু ইউ ডু লিখতে হবে। তো এখানে ডু দিলেও রাইট, আবার ডু না দিলেও রাইট। ব্যাপারটা কি বুঝতে পারলাম? দাদা। হ্যালো, জি হ্যাঁ জি দাদা, বুঝতে দাদা। পারছি। ধরতে পারছেন আমার ব্যাপারটা? একটু বলেন তো সবাই শুনি। হ্যাঁ দাদা। হুম। তার মানে এখানে যে ঝামেলাটা হবে সেটা হলো যে আপনি আসলে এটাকে কি কি মানে কম্পেয়ার করতে চাচ্ছেন কোন সেন্সে। আপনি যদি বলেন যে এখানে হ্যাভটাই মেন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আপনি ডু আনবেন। আর আপনি যদি মনে করেন যে না, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আপনি কি আনবেন, আপনি অবশ্যই এটাকে কেটে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এখন ব্রিটিশটা দাদা, বলতেছে ডু, ব্রিটিশটা যেহেতু সরি আমেরিকান যেহেতু ডু বলতেছে মানে হ্যাভটাকে মেইন ভার্ব বলতেছে, সেই হিসেবে কিন্তু এই আই হ্যাভ অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ ডু এটাই সুন্দর লাগে, ঠিক আছে। বুঝতে পারছি দাদা। এটা কি শুধু দাদা হ্যাভের ক্ষেত্রে হবে নাকি? এখন আপনি দেখেন যে কোথায় কোথায় আপনার এরকম ভার্বের ঝামেলা হইতে পারে, সব জায়গাতে এটা অ্যাপ্লিকেবল হবে এইভাবে। বুঝতে পারছি দাদা। হুম, 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 হুম। তাহলে আমরা এটা কিন্তু মোটামুটি ধরে ফেললাম, ঠিক আছে। এখন দেখেন আহ এই জায়গাটাতে এসে আমাদের কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম কোন পার্টে বলেন তো, ইকুয়াল কম্প্যারিজন পার্টটাতে আমরা ছিলাম, তাই না? জি। আচ্ছা, নাও আমরা যদি বলি যে আমরা কম্পারেটিভ পার্টে যাব। এখন কম্পারেটিভ পার্টে গেলে এভরিথিং ইজ সেম, কোনো পার্থক্য নাই, শুধুমাত্র যেই পার্টটা কম্পেয়ার করবেন ওইটাকে আপনি একটু চেঞ্জ করবেন, আর কিছুই না, ঠিক আছে। কিরকম চেঞ্জ করবেন আমি আপনাকে দেখাই, দেখেন। এই যে এই পার্টটাতে আমি আসলাম, আসার পরে আমি কি করব, এই যে হ্যাঁ, তো প্রথম পার্টের যে অ্যাজ আছে সেই অ্যাজ আর থাকবে না, কারণ আমি এখানে কম্প্যারিজন করব। সো দ্বিতীয় পার্টের অ্যাজ থাকবে না, তাই এটা দেন হয়ে যাবে। আর এখানে কম্প্যারিজন করার জন্য মেনি বা মাছ হয়ে যাবে হচ্ছে গিয়ে কি মোর, ঠিক আছে। আর ফিউ হয়ে যাবে হচ্ছে গিয়ে কি ফিউয়ার, সিওর। লিটল হয়ে যাবে হচ্ছে গিয়ে কি লেস। সবকিছু সেম, জাস্ট এই জায়গাটাতে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি যদি বলি যে ভাই এই যে আপনি ই করছেন কি বলে ফাইনালি যে অনুবাদটা করছেন যে আই হ্যাভ অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ হ্যাভ, এই জায়গাটাতে এসে কি করবেন আপনি দেখেন, কিছুই করতে হবে না। যদি আপনি এটাকে আনইকুয়াল করতে চান তাহলে কি করতে হবে দেখেন, আপনি প্রথম অ্যাজটা কেটে এস দিবেন, তুলে দিয়ে তারপরে মাছ হয়ে যাবে হচ্ছে গিয়ে আপনার মোর, আর অ্যাজ হয়ে যাবে হচ্ছে গিয়ে কি দেন। এই যে দেন, হয়ে গেল শেষ, আর কিছুই না, ঠিক আছে।
একইভাবে আপনি যদি এটাকে সুপারলেটিভও করতে যান তাতেও কোনো সমস্যা নাই। সুপারলেটিভটা আরো মজার। এই যে সুপারলেটিভ করে দিচ্ছি, আমি এটাকে একটু বড় করে দিই সো দ্যাট আমরা বুঝতে পারি। সুপারলেটিভ ফর্মে গিয়ে আর কোনো দেনের দরকারই নাই। ঠিক আছে, সুপারলেটিভ ফর্মে কি করতে হয়? একটা দা মোটটা তো বসাইতে হয়। ডি বা দা। ঠিক আছে, একটা কি বসাইতে হয়? দা বসতে হবে। ঠিক আছে, তো যখন একটু দা বসবে তখন কি হবে দেখেন। সুপারলেটিভ মোস্ট। ফর্মে গেলে তো আপনার ওই যে কম্পেয়ার করার পরে সুপারলেটিভ ফর্মে লিখতে হবে মোস্ট। আবার ফিউয়ারটা হবে হচ্ছে গিয়ে কি? ফিউয়েস্ট। ফিউয়েস্ট। ফিউস্ট। লিস্টটা হবে হচ্ছে গিয়ে কি? লেফট। লিস্ট। লিস্ট। এই যে হয়ে লিস্ট। গেল। এখন আপনি যদি সুপারলেটিভ করতে চান তাহলে এটা বুঝে গেছেন যেহেতু, তাহলে খুব লজিক্যালি আপনি কি করবেন? এই দেখেন, আপনি সুপারলেটিভ করে দিতে পারবেন, এখন কোনো সমস্যা হবে না। একটু দাঁড়ান। ঠিক আছে, একটু দাঁড়ান। তাহলে আপনি যদি সুপারলেটিভ করছেন তাহলে কি হবে দেখি তো আমরা এটাকে। এই যেমন আপনি মনে করেন এটাকে লিখছেন, হ্যাঁ, তাহলে সুপারলেটিভ ফর্ম করতে গেলে কি করতে হবে আমরা দেখি তো। এই ধরেন কপি করে নিলাম। তো সুপারলেটিভ ফর্ম কি হবে? মোরটা হয়ে যাবে হচ্ছে মোস্ট, মোস্ট। আর এখানে একটা দা চলে ডি আসবে। আসবে। এখন দেন হয়ে যাবে। যেহেতু দেন নাই তাহলে দেনের কোনো অংশ আর থাকবে না, শেষ। আই হ্যাভ দ্য মোস্ট মানি। কি বললাম, বুঝতে পেরেছেন? জি। জি। এই হলো কি ইন্টারেস্টিং পার্ট। একইভাবে আপনি যদি এই যে কম্পারেটিভ করতে চান, এগুলাও কিন্তু আপনি সেম ভাবে কি করতে পারবেন? ট্রান্সলেট করতে, মানে কম্পেয়ার করতে পারবেন। এখন কম্পারেটিভ ফর্মে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের চেঞ্জটা কিভাবে হয়? আপনারা জানেন যে এটাকে হচ্ছে কম্পারেটিভ ফর্ম বসবে, তার সাথে হচ্ছে দেন বসবে। যেমন টলটা হয়ে যাবে গিয়ে কি, সরি, যেমন ধরেন টলার হয়ে যাবে। টল। টলটা হয়ে যাবে হচ্ছে টলার দেন। এখন বিগটা হয়ে যাবে গিয়ে কি? বিগার। বিগার দেন। বিগার। সুনটা হয়ে যাবে গিয়ে কি? সুনার। সুনার। সোনার দেন। সুনার দেন। বিউটিফুলটা হয়ে যাবে কি? মোর বিউটিফুল। আমরা জানি মোর যে বিউটি। মোর অথবা লেস বিউটিফুল বলতে হয়। লেস। ঠিক আছে, তারপরে দেন আসবে। হুম, তারপরে হচ্ছে হ্যাপিটা কি হয়ে যাবে? হ্যাপিয়ার। হ্যাপিটা হয়ে যাবে হ্যাপি। হচ্ছে হ্যাপিয়ার দেন। হ্যাপিয়ার দেন। ওয়াই কেটে এগুলো আনতে হয়। তো এখন আপনি কি করবেন? এখন যদি আপনি এই যেগুলো আপনি কম্পেয়ার করছেন, যদি এখানে কোনো চেঞ্জ করতে চান, যে আমি এটাকে আনইকুয়াল করতে চাই, তাহলে ওই যে ওইটা বসাইবেন আর জিনিসটা হচ্ছে হয়ে যাবে। কি বললাম, বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, এখন আপনি যদি জিনিসটাকে আবার সুপারলেটিভ ফর্মে করতে চান তাহলে কি হবে? সুপারলেটিভ দা। ফর্মে গেলে মজার বিষয় কি? সুপারলেটিভ ফর্মের একটা মজার ব্যাপার সেবার হচ্ছে যে এখানে কোনো পরের অংশের কোনো অস্তিত্ব থাকে না, থাকবে? না, দেনের থাকবে পরের না। অংশ থাকে তাহলে না। আমি কি লিখবো? কম্পারেটিভ বাদ দিয়ে আমি লিখবো কি? দা প্লাস সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, এই দা এর সাথে সুপারলেটিভ ফর্ম দিলেই আমার হয়ে যাবে। দেনের কোনো ভিত্তি আমার কাছে আর নাই, কারণ এখানে কিন্তু দেন থাকবে না। যে দেখেন, আমি দেন বাদ দিচ্ছি সবগুলা থেকে, দেখেন, এই যে দেন বাদ দিলাম, এই যে দেন বাদ দিলাম। কারণ দেন যেহেতু বাদ, তার মানে তার পরের অংশটুকু বাদ। ঠিক আছে, তো সুপারলেটিভ ফর্মে কি হবে? দা যুক্ত দা হবে, দা, টলেস্ট। দ্য দা টলেস্ট। টলেস্ট। দা টলেস্ট। তারপর কি হবে? দা দা দ্য বিগেস্ট। বিগেস্ট। দা বিগেস্ট। বিগেস্ট। তারপরে কি হবে? দা সুনেস্ট। ঠিক আছে, এটা কি হবে? দা মোস্ট বিউটিফুল। দা দা মোস্ট মোস্ট, অথবা দা লিস্ট লিস্ট। বিউটিফুল, লিস্ট। লিস্ট। অথবা কি হবে? দা, সরি, হ্যাপিয়েস্ট। এখানে লিখবো হচ্ছে দা হ্যাপিয়েস্ট। হ্যাপিয়েস্ট। হয়ে গেল, শেষ। দেখছেন কত সহজ একটা লেকচার ছিল। এখন দেখেন, খেয়াল করে দেখেন যে এই যে দেখেন আপনি বিগার লিখছেন, দেখেন এখানে বিগ যখন বিগার হয়ে গেল তখন দুইটা জি হইলো। তাহলে সুন যখন সুনার হইলো তাহলে দুইটা এন কেন হইলো না? বলেন। হ্যালো। তাহলে উচ্চারণ করতে গিয়ে আমরা বেঁধে যাচ্ছি সুন।
এটা আমি একটা কোনো ক্লাসে বলছিলাম না জিনিসটা আপনাদেরকে আমি। যদি হ্যাঁ ভায়োলের দাদা। সংখ্যা একাধিক হয় তখন একটা হবে না? যখন ভায়োলের আসলে সংখ্যা একাধিক। দুইটা ভাওয়েল থাকে, আমি কোনোটা ক্লাসে বলছিলাম, মনে করে দেখেন, আপনারা ভুলে গেছেন গা। যখন দুইটা বলছিলেন আগে ভাওয়েল একটা ক্লাসে। থাকে, ওই দুইটা ভাওয়েলে যেই পরিমাণ বায়ু আপনার ফুসফুস থেকে বের হয়ে যাবে, ওই পরিমাণ বায়ু যা রিমেইনিং থাকবে পরের ওয়ার্ডটাকে দ্বিতীয় উচ্চারণ করতে দেয় না। উদাহরণস্বরূপ আমি যদি বলি, এই সুনটাকে নিয়ে আমি যদি বলি, দেখেন, ধর আমি এখানে লিখলাম সুন। আপনি সারা জীবন চেষ্টা করলো এটাকে সুন বলার পরে এভাবে বলতে পারবেন না, সুনার পারবেন না। কেন পারবেন না? কারণ সাফিসিয়েন্ট এয়ার নাই আপনার কাছে, তাই সুনার বলতে হবে। কিন্তু আপনি যদি পুত্র, সন, এইটাকে যদি আপনি ডাবল করতে চান, পারবেন, সন্নার, কোনো সমস্যা নেই। যদিও সন্ন্যার বলে কোনো ওয়ার্ড হয় না, কিন্তু দেখেন এটা রাইট, দেখছেন, গ্রামাটিক্যালি এটা উচ্চারণ করা যাবে। এই জন্য আমরা বলতেছি যে একটা ভাওয়েল উচ্চারণ করে পরবর্তী ওয়ার্ডকে আপনি দ্বিতীয় উচ্চারণ করতে পারবেন, কিন্তু আগে দুইটা ভাওয়েল থাকলে আপনার শ্বাস প্রশ্বাস তন্ত্র আপনাকে কিন্তু সাপোর্ট করবে না। সো আপনি চাইলেও এটা উচ্চারণ করতে পারবেন না, ঠিক আছে? আবার যেমন ধরেন স্লো। এখন এখানে তো ডব্লিউ এর আগে কিন্তু একটা ও আছে। আপনি চাইলেও কিন্তু এটাকে, যদি মনে করেন যে ডব্লিউ দুটা দিব, স্লোয়ার লিখবো, তা কিন্তু হবে না। কারণ কি? এই ডব্লিউ, এক্স, জেড, এগুলাকে কিন্তু আমরা কি করতে পারি না বলেন তো বুদ্ধি করে? এগুলোকে আমরা কেউই চাইলেও আপনার করতে পারি না, দ্বিতীয় উচ্চারণ করতে পারবো না এইভাবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ দাদা। হুম। একটু দাঁড়ান। ওকে, গেল। তো এই হলো গিয়ে আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনের বেসিক লেকচার। আমরা মোটামুটি মূল স্ট্রাকচারটা ধরে ফেলছি আশা করি। এটা একেবারে কমন একটা লেকচার, আপনারা পারেন। নেক্সট ক্লাসটা আবার এনজয়েবল হবে, এবং নেক্সট ক্লাসের মাধ্যমে আমাদের কি হবে, আমাদের হচ্ছে এই 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 কি বলে, ডিগ্রি। ইংলিশ গ্রামার, যে পড়াটা, গ্রামারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? জি। এরপরে আমরা ঢুকবো হচ্ছে একদম সলিড ফোকাস রাইটিং এ। হ্যাঁ, একদম দেখেন গোছানো লেকচার, দেখছেন? আমি মানে আমার টোটাল রাইটিং এর আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার ক্ষেত্রে এই কয়েকটা কনসেপ্টে আমাকে হেল্প করছে। অ্যাপার্ট ফ্রম দিস, আমি মনে করি বাকিটা হচ্ছে গিয়ে পুরোটাই আমার রিডিং হ্যাবিট। ঠিক আছে? বাকিটা পুরোটাই হচ্ছে গিয়ে কি, রিডিং হ্যাবিট। দ্য মোর ইউ আর রিডিং, দ্য মোর ইউ আর লার্নিং। সিম্পল হিসাব নিকাশ, কোনো কঠিন কিছু নাই। প্রচুর পড়তে হবে। ওকে, প্রচুর পরিমাণে পড়তে হবে। দাদা, বলেন, শুনতেছি দিদি। চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন দিছি, একটু কাইন্ডলি দেখবেন। শিওর, দেখতেছি, দাঁড়ান। হ্যাঁ, কি হয়েছে বলেন। দিস ইজ হি স্পিকিং। হ্যাঁ, বলেন। দাদা, এই কোয়েশ্চেনটা পরশুদিন এক্সামে আসছিল। এটার কারেক্ট অ্যান্সার কি হবে এবং এক্সপ্লেনেশনটা যদি একটু বুঝাইতেন। মানে এটা কি প্রশ্ন আসছে, একটু বুঝিয়ে বলেন আমাকে, আমি বুঝি নাই। এটা হচ্ছে দিস ইজ হি স্পিকিং, দিস ইজ হিজ স্পিকিং, মানে চারটা অপশন দিছি, এই চারটা অপশনই ছিল এবং হুম। জিজ্ঞাসা করছে যে কোনটা কারেক্ট হবে। মানে কোনটা কারেক্ট হবে এটা বলতে বলছে? জি। এই আমি চ্যাট জিপিটিতে ফেলে দিছি, দেখেন। এখন তো আমার চ্যাট জিপিটি আছে, আমার তো কোনো টেনশন নাই, ওই সব অ্যান্সার দিয়ে দেয়, আমার আর কি দরকার। এই দেখেন, দা কারেক্ট, আমি বলছি যে আপনারটা কপি করে দিছি, দেখতেছেন আপনারা সবাই? জি। হ্যাঁ এই দাদা। কি বলতেছে, দিস ইজ হিম স্পিকিং, এটা হচ্ছে রাইট। দেখতে পাচ্ছেন? জি। এখন প্রশ্ন হচ্ছে, আহ, কেন এটা রাইট? আমরা যদি ওদের ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক না? একটু দাঁড়ান, এটাকে নামায় নিই। প্রথম কথা হলো, দিস ইজ হিমসেলফ স্পিকিং, এটা হবে না। ঠিক আছে? এটা কেন হবে না? এটা হবে না এই কারণে যে হিমসেলফ বলতে গেলে এর আগে কিন্তু তাকে কোথাও না কোথাও থাকতে হবে, কোথাও না কোথাও হি থাকতে হবে। হিটা কি আছে? না। তাই 4 নম্বর অপশনটা আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, হ্যালো। জি। আচ্ছা, এবার আমরা বলবো 2 নম্বর অপশনটার দিকে যাব। দিস ইজ হিজ স্পিকিং। যদি আপনি ধরে নেন
যে দিস হচ্ছে সাবজেক্ট, মনে মনে ধরে নেন। ইজ হলো ভার্ব, এরপর একটা অবজেক্ট আছে হচ্ছে কিছু একটা। সেক্ষেত্রে ওই অবজেক্টটা হচ্ছে গিয়ে কি, হিজ স্পিকিং। ঠিক আছে, একটু দাঁড়ান, আমাদের তো এটা মেন আলোচনা না, তাই এটা আমরা রেকর্ডিংটাকে অফ করে দিই, ঠিক আছে।